দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিজ স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে কথা বলো নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশন গঠন হয়ে গেল, আজকে নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। তারপরে আসলে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে বাংলাদেশের নির্বাচনী যে ট্রেন্ড সেটি চলতে শুরু করেছে। আসলে চলতে শুরু করেছে কি, এমন অনেকগুলো বিষয় আছে যেটা জানার আছে, একটু আলোচনা করার বিষয় আছে, সেই বিষয়টা আজকে আলোচনা করবো আমরা। আজকে এই বিষয়ে দিয়েছি আস্থা ফেরাতে পারবে নির্বাচন কমিশন, প্রশ্নবোধক আছে। দুজন অতিথি আছেন, একটু পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন জুনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, এবং আমার সঙ্গে আছেন মীর নাদিয়া নেভিন, তিনি সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করব। জুনায়েদ সাকি, আপনাকে দিতে শুরু করি। আজকে নতুন নির্বাচন কমিশনরা শপথ নিলেন, কমিশনাররা শপথ নিয়েছেন এবং অনেক কিছু বলেছেন। আমি একটু রাজনীতিবিদ হিসেবে প্রথমে একটু জানতে চাইব যে এই কমিশনের কাছে আসলে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার প্রত্যাশাটা কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক মীর নাদিয়া এবং আপনি সহ যারা দেখছেন এই অনুষ্ঠান, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশের মানুষ তো অনেক দিন ধরে ভোট দিতে পারে না। যখন ভোট দিতে পেরেছে তখনও বাছাই করার সুযোগগুলো তাদের কাছে খুব সীমিত ছিল। তারপরেও তখন একটা ভোট দেওয়ার কোনো কোনো নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু এই 14, 18 এবং 24-এর যে কাহিনী, সেগুলো আমরা সব জানি। তো আমরা এই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে এবং এইটার যেভাবে আমরা অর্জন করেছি, আমাদের ছাত্র, শ্রমিক, তরুণরা অকাতরে জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান সফল করেছেন এবং এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, মানে আবু সাঈদ থেকে মুগ্ধ, জুলফিকার শাকিল, মানে অসংখ্য তরুণের আত্মাহুতি, এই অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে। এই অন্তর্বর্তী সরকারের উপরে মানুষের প্রত্যাশা অনেক, এবং এই প্রত্যাশার জায়গাটা হচ্ছে এখানে যে বাংলাদেশ কোনোভাবে যাতে আগের ফ্যাসিবাদী ব্যবস্থায় না যায়, তার মানে বিদ্যমান যে রাষ্ট্র ব্যবস্থা, বন্দোবস্ত, প্রতিষ্ঠান, আইন, এইগুলোর একটা গুণগত পরিবর্তন ঘটে। সোজা কথা, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা যেতে পারি। এই আওয়াজটা কিন্তু রাজনৈতিক সংগ্রামের মধ্যেই উঠেছিল, এবং বিশেষত 18 নির্বাচনের পরে আমরা তো বটেই, আমরা যারা আগে থেকেই বলে আসছিলাম যে এই ব্যবস্থায় কিছুই হবে না। বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কিন্তু রাষ্ট্র ব্যবস্থার মেরামত ছাড়া যে আর এগোনো যাবে না, সেই কথাটা তারা তাদের নিজেদের কর্মসূচিতে 27 দফায় নিয়ে আসার চেষ্টা করেছে। এর আগে আমরা আমাদের দল থেকে 14 দফা, আমাদের মঞ্চ, গণতন্ত্র মঞ্চ 14 দফা দিয়েছে, আরও অন্যান্য রাজনৈতিক দল তাদের দাবি দেওয়া তুলেছিলেন, এবং আমরা একটা যুগপৎ আন্দোলনে 31 দফা কর্মসূচিও দিয়েছিলাম। রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার, মেরামত, রূপান্তর, এই কথাগুলো এসছে, এবং ছাত্ররা অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই প্রশ্নগুলোকে আরও প্রসারিত আকারে ধারণ করতে চেয়েছে। এটাই বাংলাদেশের অভ্যুত্থানের রাজনৈতিক দিক থেকে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক, যে আগের শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে শাসক কেবল পরিবর্তন নয়, ব্যবস্থাটারও বদল অত্যন্ত গুরুত্বের সাথে এবার সামনে এসছে, এবং গোড়া ধরে টান দেওয়ার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে। সংবিধান যে এই সমস্ত স্বৈরতন্ত্র এবং এমনকি ফ্যাসিবাদেরও যে ভিত্তি, তাকে পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো পরিবর্তন, আইন বদলাতে হবে, এবং এমনভাবে একটা ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা সৃষ্টি করতে হবে যেটার মধ্যে দিয়ে আমাদের সত্যিকার একটা নির্বাচন হয়, জনগণ ক্ষমতার কেন্দ্রে থাকে এবং তাদের প্রতিনিধিরাই যথাযথভাবে নির্বাচিত হয় এবং তারা তার জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য হয়। ফলে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কিন্তু এই নির্বাচনে যাওয়ার জন্য যে রাষ্ট্র ব্যবস্থাটার বদলের প্রশ্ন, সেটাও একই সমান গুরুত্ব প্রশ্ন, এবং দুটো পরস্পর বিরোধী তো নয়, উল্টো আমি পরিপূরক মনে করি, অর্থাৎ একটা ছাড়া একটা চলবে না। সেই দিক থেকে ধরুন নির্বাচনের আকাঙ্ক্ষা আছে। আমি যদি 2010 সাল থেকেও ধরি, এর আগেরগুলো নিয়ে আমি প্রশ্ন তুলতে পারি, কিন্তু 2010 সাল থেকেই ধরি, কয়টি প্রজন্ম, আপনি প্রায় 14টি প্রজন্ম যারা 18 বছরের পূর্ণ হয়েছে, এবং তারা কেউই ভোট দিতে পারেনি। এবং এটা কিন্তু ভোট দিতে না পারাটা কেবল একটা, যেমন ভোট দিতে পারলাম না তা না, রাষ্ট্রের সাথে তার যে একটা যোগাযোগ, তার যে এজেন্সি, তার যে কর্তাসত্তা এই রাষ্ট্রের পরিচালনায়, পলিসি মেকিংয়ে, সমস্ত দিক থেকে এই বিচ্ছিন্নতাটা তৈরি হয়। যখন তরুণরা রাষ্ট্র থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হতে থাকে, সেই দেশের ভবিষ্যৎ কিন্তু খুবই খারাপ।
তো আমরা ওই জায়গাটায় দাঁড়িয়েছি। এখন প্রত্যাশাটা এই জায়গায় যে নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার নিশ্চিত করবে। আচ্ছা, এখানে এবং আমি শেষ করি এটা বলে যে অতীতে আমরা যতগুলো দেখেছি যে নির্বাচন কমিশনকে ব্যবহার করেই কিন্তু মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। কাজে এই নির্বাচন কমিশন একদিকে যেমন মানুষের ভোটের সুরক্ষা দেবে, অন্যদিকে তাকে ব্যবহার করে আর কেউ কোনো নির্বাচন প্রভাবিত করতে পারবে না সেই দৃষ্টান্ত স্থাপন করবে। এটা হচ্ছে আশা। এখন যেটা হচ্ছে যে পুরো ভরসাটা আমাদের আছে হচ্ছে এই সরকারের উপরে, কারণ আমরা এই অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার। আমরা মনে করি বাই এক্সটেনশন এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের সেই আস্থাটা আমরা রাখতে চাই। কারণ হচ্ছে যে পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়েছে এই আইনটাকে কিন্তু ফ্যাসিস্ট সরকার আইন, আমরা সেটাকে খুব গ্রহণ করিনি, কিন্তু যেহেতু সরকারের উপরে আমাদের আস্থা আছে সুতরাং তারা যে প্রক্রিয়ায় নিয়োগ হোক না কেন সেই কমিশনের উপর আমরা আস্থা রাখতে চাই। কিন্তু দ্বিতীয় কথা, এটা আমি বলে রাখছি এখনই শেষ করার আগে, সেটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে এই যে আইনটা করা হয়েছে নির্বাচন কমিশন গঠনের আইন, এটা মোটেই কোনো কার্যকরী হবে না। আমরা এর মাধ্যমে স্বাধীন নির্বাচন কমিশন ভবিষ্যতে পাবো না। আমাদেরকে নির্বাচন কমিশন আইন বদলাতে হবে। আমরা পরিষ্কার করে দাবি তুলেছি সাংবিধানিক কমিশন গঠন করে নিয়োগ দিতে হবে, অর্থাৎ নিয়োগের অথরিটি সরকারের হাতে থাকলে চলবে না। সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশন ভবিষ্যতে নিয়োগ দেওয়ার সাংবিধানিক বিধান তৈরি করতে হবে। সেটাই সংবিধান পরিবর্তনের আরও অনেকগুলো প্রশ্নের সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ। আমি এই প্রশ্নটা করতে চাচ্ছিলাম, আপনি উত্তর দিয়ে দিয়েছেন। আমি একটু মিন্নাত নিবেন আপনার কাছে একটু আসতে চাই। আপনি যেহেতু নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে আছেন, এই যে নির্বাচন কমিশন একটা স্বাধীনভাবে আসলে একটা সুষ্ঠু নির্বাচন করতে বর্তমান কাঠামোতে কতটা সক্ষম, আসলে আপনার কাছে কি মনে, আপনাদের গবেষণা কি বলছে, এবং আপনারা যখন রিপোর্ট দিবেন এই জিনিসটার উপর কতটা ফোকাস করবেন? জি, আসলে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে এই নির্বাচন কমিশন যেটা এসেছে এখন, তাদের একটা বিশাল সুবিধা আছে এবং একটা চ্যালেঞ্জ আছে। সুবিধাটা হচ্ছে এই যে তারা যে ইলেকশনটা করবে সেটা হচ্ছে গিয়ে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের আওতায় করবে, এবং আরেকটা সুবিধা হচ্ছে যে তারা খুব সুচিন্তিত সুনির্দিষ্ট কিছু সংস্কার তারা সুপারিশ তারা পাবে কিভাবে এগোতে হবে। তো এই দুটো একটা বড় সুবিধা এই কমিশনের। আর চ্যালেঞ্জটা হচ্ছে যে তাদের যেটা মানে কমব্যাট করতে হবে সেটা হচ্ছে গিয়া আস্থার ব্যাপারটা। এবং গত 3টি নির্বাচনে মানে এত প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন যে জনগণের আস্থা একদম কিছুই নেই। সুতরাং সেখান থেকে দুটা জিনিসের ব্যাপার, মানে আমি আবার সংস্কারের ব্যাপারটাই আনবো যে আমাদের সরকার এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে এই সমস্ত সংস্কারগুলা, মানে যে সমস্ত সংস্কার আমরা প্রপোজ করব সেগুলা হচ্ছে একদম স্পেসিফিক এবং জনমতে আমরা জনগণের মানে সহায়তা, আমরা অংশীদারদের সাথে কথা বলছি, বিভিন্ন দিনে শুনছি এবং আমরা আশ্বস্ত হচ্ছি যে যত শুনছি আমরা অংশীদারদের কাছ থেকে তত বেশি আশ্বস্ত হচ্ছে যে এই সমস্ত আমাদের আলোচনার মধ্যে এসছে। সুতরাং যে সমস্ত সুপারিশগুলো আপনারা ইভেনচুয়ালি দেব আমরা, সেগুলো জনমতের প্রতিফলন হবে এবং মানে অংশীদারদের মতের প্রতিফলন হবে। তো সেগুলো যদি সুনির্দিষ্টভাবে নির্বাচন কমিশন সেগুলোকে বাস্তবায়ন করতে পারে তাহলে সেখানে একটা বিশাল আস্থা ক্রিয়েট হবে নির্বাচন কমিশনের জন্য। আর দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে একটি অবাধ সুস্থ নির্বাচনের জন্য আপনার অ্যাবসোলুটলি ম্যান্ডেটরি হচ্ছে আপনার নির্বাচন কমিশনের স্বাধীনতা। নির্বাচন কমিশনের স্বাধীনতা তাদেরকে মানতেই হবে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং অগাধ স্বাধীনতা এবং ক্ষমতা আছে এবং সংস্কারের মাধ্যমে হয়তো সেটা আরও স্ট্রেনদেন হতে পারে, আরও বেশি ক্ষমতা এবং স্বাধীনতা তারা পেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এগুলো তারা ব্যবহার ঠিক সময়ে ঠিকভাবে ব্যবহার করে কিনা, এবং এই নির্বাচন কমিশনের স্বাধীনতা দৃশ্যমান স্বাধীনতা হতে হবে। তো এই সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় যে মানে আমাদের সংস্কারগুলো যদি সুনির্দিষ্টভাবে মানে বাস্তবায়ন করা হয় এবং স্বাধীনতা মেনটেন করা হয় তবে এই কমিশন একটা ভালো জায়গা থেকে শুরু করছে কাজ, ভালো জায়গাতে শুরু করছে। জুনায়েদ স্যার, আপনাকে জানতে চাইব, আজকে প্রধান নির্বাচন কমিশনের শপথ নেবার পর সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, সেখানে তিনি একটা জায়গায় বলেছেন যে সরকার অনেক সংস্কার কমিশন গঠন করেছে, নির্বাচনের জন্য যে সেসব কমিশন সংশ্লিষ্ট সুপারিশগুলো গ্রহণের পর নির্বাচন করার মতো সব কিছু যখন প্রস্তুত হবে তখনই আমরা নির্বাচনের তারিখ দেওয়ার বিষয়ে চিন্তা করব, অর্থাৎ সংস্কারের পরে নির্বাচন, এটি তিনি বলেছেন। নির্বাচন কমিশনার বলছেন যে সংস্কারের পরে তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, এটি কীভাবে দেখছেন? দেখুন, এই কথাটি খুব মানে
অনেক আলোচনার প্রতিদিনই জন্ম দিয়ে যাচ্ছে, সংস্কার আগে না নির্বাচন আগে, নির্বাচন সংস্কার কতটা, কোনটা আগে পরে কিংবা কতটা হবে। আমি শুরুতে এই কথাটাই কারণে বলে নিয়েছিলাম যে আমি মনে করি না যে সংস্কার কিংবা নতুন বন্দোবস্তের সাথে নির্বাচন কোনো পরস্পর বিরোধী ব্যাপার, বরং দুইয়ে পরিপূরক ব্যাপার। এখন আমরা যেটা বারবার শুরুতে বলেছি যে 5ই আগস্ট এবং তারপরে 8ই আগস্ট যখন এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়ে গেল, তারপর থেকে যেটা হচ্ছে যে এখন স্টেক হোল্ডার কারা। এই মুহূর্তে যদি আপনি প্রশ্ন তোলেন, স্টেক হোল্ডার হচ্ছে এক তো আমাদের আন্দোলনের অগ্রণী যারা শিক্ষার্থীরা ছিল তাদের প্রতিনিধিরা একটা স্টেক হোল্ডার, কিংবা সমগ্র শিক্ষার্থী সমাজে একটা স্টেক হোল্ডার। রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন ধরে লড়াই করে এসছে এবং সর্বশেষ এই আন্দোলনেও তাদের বিশাল অংশগ্রহণ ছিল, তারা স্টেক হোল্ডার। শ্রেণী পেশার বিভিন্ন সংগঠন এবং না আরও অন্যান্য স্টেক হোল্ডাররা আছেন সমাজের বিভিন্ন অংশের মানুষ, নাগরিকরা। তাহলে অংশীজনরা কিন্তু এখন জন আকাঙ্ক্ষার কোনো না কোনো প্রতিনিধি। কাজেই এই জন আকাঙ্ক্ষার প্রতিনিধিদের সকলের সাথেই কম বেশি আলাপ আলোচনাটা দরকার। এবং বিশেষভাবে আমরা যেহেতু একটা ফ্যাসিস্ট ব্যবস্থাকে বদলাতে চাচ্ছি এবং তাকে রাজনৈতিকভাবে পরাজিত করেই কিংবা তাকে ক্ষমতা থেকে সরিয়েই কিন্তু আমরা এই ব্যবস্থাটা করতে যাচ্ছি, ফলে আমাদেরকে যথাসম্ভব একটা কনসেনসাস কিংবা ঐক্য বজায় রাখা দরকার আমাদের, যাতে করে আমরা এই ফ্যাসিস্ট শক্তি, তার দোসররা দেশি বিদেশি, তারা সুবিধা নিতে না পারে এবং আমরা এই উত্তরণ পর্বটাকে সম্পন্ন করতে পারি যথাযথভাবে। এখন সেই ক্ষেত্রে সংস্কারের প্রশ্নটি কতটা হবে, এই প্রশ্নে আমরা বারবার বলেছি যে সরকার যেহেতু কমিশন গঠন করেছে, এই প্রস্তাবটা আমরাও করেছিলাম এবং এই প্রস্তাবের সরকার কমিশন গঠন করেছে, যেটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। তারা রিপোর্ট তৈরি করছে এবং সরকার বলেছে যে এই রিপোর্টের ভিত্তিতে তারা স্টেক হোল্ডারদের সাথে রাজনৈতিক দলসহ আলোচনা করবে। যদি আমরা মনে করি যে যদিও অন্যভাবে নেওয়া হচ্ছে, যে লিখিতভাবে কিংবা অন্যভাবে কমিশনগুলো সবার মতামত সংগ্রহ করছে, আলোচনা করলেও আমি মনে করি ভালো হতো, কেননা তাহলে প্রত্যেকটা প্রস্তাবের পেছনের যে চিন্তা সেগুলো আরও বেশি তারা জানতে পারতেন। কিন্তু সেই সময় তারা পাবেন কিনা সেটা একটা প্রশ্ন আছে। যাই হোক, আমি মনে করি যত বেশি সম্ভব আলোচনা তারা করেন তত তাদের রিপোর্ট ভালো হবে, অংশগ্রহণমূলক হবে, কিংবা কমন মিনিমামটাও তারা বের করতে পারবেন। এখন এই রিপোর্টের যখন আলোচনাটা হবে সরকারের সাথে, সরকার কিন্তু তখন কি সংস্কার আমরা করব, কতটা সময় লাগবে এবং নির্বাচন কবে নাগাদ হতে পারে, এই রোডম্যাপটা তখন তারা তৈরি করতে পারবেন। নির্বাচনের দাবি করা মানে আগামীকাল কেউ নির্বাচন চাইছে না, কিন্তু রোডম্যাপটা, অর্থাৎ আমাদের সংস্কার কি করা হবে, কতটা সময় লাগবে এবং কবে নাগাদ নির্বাচন হতে পারে, এটা জানা মানে হচ্ছে এটা রাজনৈতিক স্থিতিশীলতাকে সাহায্য করবে, দ্রুতই রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসবে এবং এটা ইকোনমিক মানে অর্থনৈতিক স্থিতিশীলতা তৈরিতে বিশাল ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কারণ পলিটিক্যাল স্টেবিলিটি ইকোনমিক স্টেবিলিটির জন্য খুবই দরকারি, বিনিয়োগ এবং অন্যান্য অনিশ্চয়তা দূর করার জন্য। ফলে এই দিক থেকে এই সরকারের সাথে স্টেক হোল্ডারদের আলোচনার পরেই কেবলমাত্র রোডম্যাপ সম্পর্কে আমরা ধারণা পাবো এবং আমরা ধারণা করছি যে বাই জানুয়ারি এটা একটা রোডম্যাপ আমরা হয়তো পেয়ে যেতে পারবো। সেটা খুব দরকারি। আজকে যে যারা দ্রুত নির্বাচন চাচ্ছে, আজকেও বিএনপির একজন নেতা বলেছেন যে 6 মাসের মধ্যেই হয়তো এই নির্বাচন কমিশন নির্বাচন দিয়ে দিতে পারে, তিনি আশা প্রকাশ করেছেন। তাদের যে আমি বলছি বিএনপির যে প্রত্যাশার জায়গাটা, সেখানে যখন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নিয়েই বলছেন যে সংস্কারের পরে নির্বাচন, তিনি আবার একটি বিরেক ভাজনের জায়গায় চলে যাচ্ছেন কিনা? না, দেখুন, অনেকগুলো প্রস্তাব এসেছে। কেউ বলেছেন 18 মাস, সেনাপ্রধান বলেছিলেন। তারপরে আবার বলা হয়েছে যে না, প্রধান উপদেষ্টা যাকে বলবেন সেটা আলটিমেট ফাইনাল হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এই বিষয়ে 2-1 জায়গায় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এই দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে হবে, দলগুলো আগে চাইলে আগে হবে, পরে চাইলে পরে হবে। এমনকি আমি 2-1 জন উপদেষ্টার মুখে শুনেছি কেউ 25 সালের মধ্যে বলেছেন, কেউ 26 পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলেছেন। সময় নিয়ে অনেকে কথাবার্তা বলছে, রাজনৈতিক দলগুলোর দিক থেকে 3 মাস, 6 মাস, তারপর যৌক্তিক সময়, অনেক কিছু বলা হয়েছে। আমি এই বিষয়ে কোনো সময়সীমা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা একেবারেই মানে আমার কাছে মনে হয়েছে যে এটা ঠিক আমরা বলাতে কিছু এসে যায় না। এই বিষয়টা কনসেনসাসের ব্যাপার। 1, 2 হচ্ছে যে এটা মানে সংস্কারটা যেহেতু প্রয়োজনীয়, অর্থাৎ আপনি একটা নির্বাচন চাইলে, এই কথা আমরা বহু বক্তৃতায় বলেছি যে আর একটি নির্বাচনও বিদ্যমান ব্যবস্থায় সম্ভব না, কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এই বহাল সমস্ত কিছু রেখে। তো তাহলে আপনি যে কথা 19 সাল থেকে বলা হচ্ছে সেই কথাটি তো এখন বদলে যেতে পারে না।
তার মানে হচ্ছে যে এইখানে মিনিমাম একটা ন্যূনতম একটা সংস্কারের ভিত্তি এবং পথ সুগম করতে হবে, ফ্যাসিলিটেট করতে হবে। এখন এখানে প্রশ্ন আসছে যে সংবিধান প্রশ্ন, সেটা একটা বিতর্কের জায়গা ইতিমধ্যেই তৈরি হয়েছে যে নির্বাচনের আগেই সংবিধান সংস্কার করা হবে নাকি নির্বাচনের পরে, কারণ সংবিধান সংস্কারের জনগণের ম্যান্ডেট একটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা কি গণভোটের মাধ্যমে হবে নাকি গণপরিষদের মাধ্যমে হবে? এই প্রশ্নের সুরাহা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদেরকে একটা জায়গায় পৌঁছাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা নির্বাচনের একটা তারিখ পাব, আমরা সেই তারিখটা এমনভাবে চাই যাতে করে মনে হয় জনগণের কাছে যে এটা প্রয়োজনীয় সময় নেওয়া হচ্ছে। আচ্ছা, মানে যাকে বলে কারো কাছে যদি এরকম সন্দেহ না হয় যেন টেনে বোধহয় সময়টাকে একটু লম্বা করা হচ্ছে, সেটা মানে অসন্তোষ সৃষ্টি করতে পারে। আর জনগণের অংশগ্রহণটাই ইম্পর্টেন্ট, কারণ মানুষের মধ্যে সত্যি সত্যি ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে। আমি তো তরুণদের কথা বললাম, বাকি যারা আগে থেকেই ভোটার তারাও তো ভোট দিতে পারে নাই। ফলে মানুষ যে ভোট দিতে পারছে না, সরকারটা যে তার নির্বাচিত সরকার এটা যে করতে পারছে না, সেইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু এর মানে এই নয় যে বর্তমান সরকারেরও কিন্তু ম্যান্ডেট আছে, এটা অভ্যুত্থানের ম্যান্ডেট, এবং সেই ম্যান্ডেট মোটেই কম গুরুত্বপূর্ণ। মানুষ যে ভোট দিতে চায় দ্রুত, কালকে ভয়েস অফ আমেরিকার একটা জরিপে দেখছি যে 61 সামথিং মানুষ চায়। আজকে এই বিষয়ে আমাকে একটা মন্তব্য করতে বলা হয়েছে, এক বছরের মধ্যে আবার ওটাও আছে যে অনেকে সংস্কারকেও প্রায়োরিটাইজ করছে। এই চিন্তা থেকে যে বোধহয় কেউ কেউ দ্রুতই নির্বাচন চেয়ে যাচ্ছে, সংস্কারগুলো বোধহয় তাহলে হবে না। মানে যারা নির্বাচন চাইছেন তারা একবারে সংস্কার চান না, আর যারা সংস্কার চাইছেন তারা একেবারে নির্বাচন চান না। এই দুটো আমার কাছে মনে হয় না, মানে প্রত্যেকেরই আকাঙ্ক্ষা, আবারও আমি বলি যে কমন মিনিমাম আকাঙ্ক্ষা হচ্ছে আর পুরনো ব্যবস্থায় ফিরতে চাই না। এটা যত শক্তভাবে 24-এ এসছে, 53 বছরে এত শক্তভাবে, এমনকি 90-এর গণঅভ্যুত্থানে এত শক্তভাবে আসে, এটা প্রোগ্রাম্যাটিক্যালি এসছে, এবং এইটা বাংলাদেশের এইবারের আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। মিন্নাদিয়া নইবেন, আপনার কাছে জানতে চাইব চ্যালেঞ্জ আজকে প্রধান নির্বাচন কমিশনের কাছে যখন সাংবাদিকরা কথা বলছিলেন, খুব স্বাভাবিকভাবে তার কাছে জানতে চাচ্ছিলেন যে চ্যালেঞ্জ কি, প্রধান চ্যালেঞ্জ কি হবে। আপনি তো কমিশনে কাজ করছেন, বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে এই নির্বাচন কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কোন জায়গায় হবে? যেটা বললাম, আসলে একটা কথা বলবো আমি একটু সাকিব ভাইয়ের কথার মানে জেট টেনে, যে আমাদের যে মানে নির্বাচনের যে সংস্কারগুলো আমরা মানে সুপারিশগুলো চিন্তা করছি, এগুলো দু ধরনের সুপারিশ আমরা চিন্তা করছি। একটা হচ্ছে যেটা উনি বলেন বেয়ার মিনিমাম ইমিডিয়েট সুপারিশ, যে এই রিফর্মগুলো না হলে নির্বাচন করে কোনো লাভ নাই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফ্রি ফেয়ার ইলেকশন এবং আন্তর্জাতিক মানের ইলেকশন করতে হলে এটা একদম বেয়ার মিনিমাম। আর কিছু সংস্কার আছে যেটা হচ্ছে গিয়া সংবিধানের সংস্কারের উপর ডিপেন্ড করে, আবার কিছু মিডিয়াম টার্ম সংস্কার আছে যেগুলো হচ্ছে যে মনে করেন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট এসেও করতে পারবে। এখন রাজনৈতিক দলদের সাথে যখন আলোচনা চলবে তখন আমাদের প্রত্যাশা এই যে এই বেয়ার মিনিমামগুলো যেন তারা রাখে এবং সেইগুলো যেন মানে নিতে পারে, কারণ এটা না হলে তাহলে একদম ফ্রি ফেয়ার ইলেকশন হওয়ার মানে হবেই না। মানে আপনি আবেদন করছেন, আপনার কি কোনো মানে কোনো শঙ্কা আছে যে আপনার যে ধরনের পরামর্শগুলো দিচ্ছেন রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল এখানে অপোজ করতে পারে? আমাদের তো মনে হয় না সেটা। আমরা যেভাবে মানে যেরকম লজিক, যেরকম আমরা মানে চিন্তাধারা উপর ভিত্তি করে, যেরকম আমরা রিসার্চ আমাদের 12টা ইলেকশন গতবার দেখে সেগুলোর উপর ভিত্তি করে যে সমস্ত সুপারিশগুলো আমরা দিচ্ছি, আমাদের মতো তো এগুলো অত্যন্ত লজিক্যাল এবং মিনিমাম ম্যান্ডেটরি সুপারিশ কিছু। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মনে হয় যে মানে এখন পরবর্তীতে কী হয় সেটা আমরা জানি, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে যে যেন সেগুলো মুভ ফরওয়ার্ড করতে পারে। তো আপনার প্রশ্নে আসি যে আপনি আস্থার কথা বলেন, আমি ওইখানে ফিরে আসবো যে মানে এই নির্বাচন কমিশনের আস্থা অর্জন করতে হলে তাদের অবশ্যই মানে দেখাতে হবে যে দে হ্যাভ দ্য উইল অ্যান্ড ওনাদের মানে টাইমলাইন এবং সব কিছু ওনাদের ব্যবস্থাপনাটা এমনভাবে করতে হবে যেন সংস্কারগুলোকে ভেরি অবভিয়াসলি এবং দৃশ্যমানভাবে তারা করে, এবং মানে জনগণ যাতে বুঝতে পারে, দেখতে পারে যে এ সমস্ত সংস্কার হচ্ছে। দরজার পিছে সংস্কার করলে কিছু হবে না, এগুলোকে আমরা যেভাবে সুপারিশ দিচ্ছি সেভাবে দৃশ্যমানভাবে সংস্কারগুলো করতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম যে মানে অনেক রকম আইন আছে, হ্যাঁ অফকোর্স আইনের কিছুটা সংশোধন করতেই হবে এবং আমরা ওগুলো দেখছি মানে একদম লাইন বাই লাইন, কিন্তু
এখন যে বিদ্যমান যে আইনগুলো আছে সে সমস্ত আইনগুলোতেও নির্বাচন কমিশনকে অনেক স্বাধীনতা এবং ক্ষমতা দেওয়া হয়, যেগুলো তারা ব্যবহার করে না। আমরা মাঠ পর্যায়ে কর্মীদের কাছ থেকে শুনছি, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিংবা বিভিন্ন মানে অংশীজনের কাছ থেকে শুনেছি যে অনেকখানি তারা তারা মানে ভয় পায় সেগুলাকে ইউজ করতে, বাস্তবে সেগুলোকে প্রয়োগ করতে, অথবা কোনোভাবে হয় না। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে যে যদি নির্বাচন কমিশনকে তাদের আস্থা মানে ফিরিয়ে আনতে হয়, তাদেরকে তাদের স্বাধীনতা এবং ক্ষমতা ফুলভাবে ইউজ করতে হবে। একজন দর্শক আছে, একটা ফোনটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। জি, আমি জাকিউল ইসলাম বলছিলাম উত্তরা থেকে। জি বলেন। যে আমি ম্যাডামের কাছে প্রশ্ন ছিল, প্রশ্নটা হলো এরকম যে উনি তো সংস্কার কমিশনের সদস্য, তো নির্বাচন কমিশনের যে সংস্কারের যে সুপারিশগুলি ওনাদের, সেক্ষেত্রে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ বা এই সংক্রান্ত অনেকগুলি সুপারিশের আলোকে সংবিধান নতুন করে সংশোধন হতে পারে। কিন্তু আজকে যারা শপথ নিলেন ওরা তো পুরনো আইনের ভিত্তিতে নিলেন, এক্ষেত্রে তাদের নির্বাচন পরিচালনার ক্ষেত্রে মানে কন্ট্রাডিক্টরি হলো কিনা বা অসাংবিধানিক হয়ে যাবে কিনা সেটা জানতে। জি, আর একটা ফোন আছে। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আমি সাধারণ কবি বেগমগঞ্জ নোয়াখালী থেকে। জি বলেন। সম্মানিত দুজনের কাছে আমার প্রশ্ন, সর্বক্ষেত্রে সংস্কার ব্যতি রেখে নির্বাচন কতটুকু মানে গ্রহণযোগ্যতা পাবে? কারণ দেখা যাচ্ছে কি বড় বড় ঋণ খেলাপি অর্থ পাচারকারীরাই দল থেকে নমিনেশন দেবে এবং আবার নির্বাচন কমিশনও তাদের বৈধতা দিয়ে দিবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেক কোর্ট তো আছে। তো এটা হলে আবার দেখা যাচ্ছে সেই আমরা পুরাতন যুগে কি আমরা প্রবেশ করবো কিনা। জি ধন্যবাদ। জোনাসিক, আপনার কাছে একটু জানতে চাইবো এই নির্বাচন কমিশন আসলে কোন কোন চ্যালেঞ্জ মোকাবেলা করবে আপনি কি মনে করছেন? সেই সঙ্গে একজন দর্শক যেটি প্রশ্ন করেছিলেন যে বিদ্যমান যে আইনে এই নির্বাচন কমিশনটি গঠন হলো, যদি কমিশন থেকে, এই সংস্কার কমিশন থেকে যদি একটা প্রস্তাবনা আসে যেটা নতুন করে আইন করে করতে হবে, তখন এই নির্বাচন কমিশন আবার নতুন চ্যালেঞ্জের মুখে মুখে হবে কিনা তাদের অস্তিত্ব নিয়ে? ধন্যবাদ। দেখুন, একটা কনস্টিটিউশনাল চেঞ্জ যখন হবে তখন তো পুরনো প্রত্যেকটা জিনিসই নতুন কনস্টিটিউশনের কাছে প্রশ্নবিদ্ধ। তো যে কোনো নতুন জিনিস চালু হওয়ার মানে হচ্ছে যে এটা একটা সাধারণত পুরনোগুলোর একটা বৈধতা দিয়েই সে নতুন যাত্রাটা শুরু করে, ফলে এটা হওয়ার সম্ভাবনাটা নেই। কারণ আপনি তো ভবিষ্যতের কি করবেন তার আশায় তো এখন কাজ করতে পারেন না। এখন যা বিদ্যমান ব্যবস্থা আছে তার অধীনে আপনাকে কাজ করতে হচ্ছে। অন্যভাবে করা যেত যদি পুরো সংবিধান বাতিল করে দিয়ে একটা অর্ডিন্যান্স জারি করে, ওইটা আরেকটা ফর্ম ছিল। যেহেতু আপনি এই পথে এগিয়েছেন বিদ্যমান সংবিধানের কাঠামোর মধ্যেই, কাজেই আপনাকে এখন ওই পথে চলতে হবে। নতুন সংবিধান সেটা সংশোধিত হোক, সংস্কারকৃত হোক, পুনর্লিখিত হোক কিংবা একেবারে নতুন হোক, যেটাই আপনি অ্যাকসেপ্ট করেন, আপনাকে ওই বৈধতা দিতেই হবে যে এ পর্যন্ত যা হয়ে আসছে সেগুলো বৈধর জায়গা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সংস্কার ব্যতি রেখে যদি নির্বাচন হয় তাহলে সেটা কতটা অর্থবহ হবে। দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এই কারণে আমরা বারবার বলছি যে সংস্কার ব্যতি রেখে কোনো নির্বাচনে আসলে বাস্তবতা হচ্ছে না। ন্যূনতম সংস্কার তো প্রয়োজনই। সংবিধান সংস্কারের প্রশ্নটি একটা এখনো পর্যন্ত কনসেনসাসে পৌঁছানো হয়নি, ফলে সেই জায়গাতে আমরা নিশ্চয়ই যাব। আমাদের দিক থেকে আমাদের মতামত আমরা দিতে পারি, আমরা খুব শীঘ্রই আমাদের মতামত দেব। আমরা যে জায়গাটাতে চ্যালেঞ্জ মনে করি এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা থেকে, সেগুলো একটা হচ্ছে যে ধরেন প্রশাসনিক কারসাজি হয়, সেটা একটা খুবই ওই যে অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও প্রশাসনিক কারসাজি হয়। মানে প্রশাসন নানানভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, সেই ক্ষেত্রে প্রশাসনের যে কোনো অংশই হতে পারে, তারা ইনফ্লুয়েন্স করে ব্যক্তিবিশেষের যোগসাজশ কিংবা তারা হাওয়া কোন দিকে কিংবা তারা কাকে চাইছে, এই সময় অনেকগুলো বিষয় কাজ করে। এটা যাতে করতে না পারে সেই মানে ব্যবস্থা নেওয়া দরকার। সেই ক্ষেত্রে একটা সমাধান অনেক ক্ষেত্রে বারবার বলা হচ্ছিল যে নির্বাচন কমিশনের কর্মকর্তা তৈরি করতে হবে, রিটার্নিং অফিসার থেকে শুরু করে নির্বাচন কমিশন অফিসের সচিবালয় থেকে শুরু করে কমিশনার তো বটেই। এখন এটা আপনি যখন নির্বাচন কমিশনের ওই রকম কর্মকর্তা দিয়েই রিটার্নিং অফিসার করবেন, তখন দেখা যাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দলীয়করণ করার চেষ্টা করা হচ্ছে। এখন এইটা এই কারণে বলে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা। তো এখন এই কোথায় ওষুধ দেবেন সেই জায়গাটাতে দেখুন, মানে আমরা যদি অন্যান্য দেশের দিকে তাকাই,
অন্যান্য জনগোষ্ঠী যারা উন্নতি করেছে তাদের কতগুলো জায়গা আছে। যেমন ধরেন মানে আমাদের কাছাকাছি চীনের উদাহরণ দেওয়া যায় যে তারা যে হাজার হাজার বছর ধরে, অন্তত 2000 বছর ধরে তাদের একটা কতগুলো ধারাবাহিকতার জায়গা আছে। বিশেষভাবে এই যে পাবলিক সার্ভিসে যারা যাবে সেইটার যে পরীক্ষা হয়, সেটার যে গুণগত মান, সেটা যেভাবে দীর্ঘদিন ধরে তারা মেনটেন করেছে, এমনকি বিপ্লবোত্তর চীনেও সেটার ধারাবাহিকতা রক্ষিত হয়েছে। সেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ওই জায়গা রক্ষা করতে না পারি, যে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা হবেন তাদের কোয়ালিটি এবং তাদের ক্ষেত্রে যে একেবারেই নিশ্ছিদ্র কোনো রকম কোনোভাবে ওটাকে কলুষিত করা যাচ্ছে না, সেরকম জায়গায় পৌঁছানোটা খুব গুরুত্বপূর্ণ। এখন ধরুন টাকার খেলা একটা বড় চ্যালেঞ্জ। এটা কিভাবে বন্ধ করা হবে? আমরা একটা লিমিট দিয়ে রাখছি, কিন্তু ওই লিমিট ছেড়ে কতজন কত টাকা করা হচ্ছে, কিন্তু লিমিট আবার অনেক ক্ষেত্রে দুর্বলের জন্য খুব বড় ধরনের ফাঁস হয়ে দাঁড়ায়। সবল সব কিছুই পাড়ি দিয়ে দিতে পারছে, দুর্বল নানা ধরনের বাধার ঘেরা মানে বেড়াজালে আটকে যাচ্ছে। টাকার খেলা খুব গুরুত্বপূর্ণ, পেশি শক্তি একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। কিভাবে এটা মানে বন্ধ করা যাবে? তারপর ধরুন নির্বাচনে প্রচুর বিদ্বেষী বক্তব্য, সেটা নারীর প্রশ্নে হোক, সেটা ধর্মীয় প্রশ্নে হোক, জাতিগত প্রশ্নে হোক, নানাভাবে বিদ্বেষী একটা বক্তব্য আসে, সাম্প্রদায়িকতার ব্যবহার চলে। এই সব প্রশ্নের জায়গাতেও খুব মানে একটা হেট স্পিচ, ঘৃণা উদ্রেক করে এরকম কোনো বক্তব্য যে দেওয়া যাবে না, এবং সেটা করলে কি কি ব্যবস্থা হবে সেই জায়গা আমি গুরুত্বপূর্ণ মনে করি। সবশেষে যেটা ওই দর্শকের প্রশ্ন উত্তরে বলবো যে নির্বাচনে প্রার্থীর যোগ্যতা এইটা আসলে নানান ম্যানিপুলেশনের জায়গায় যায়। এখন বিশেষভাবে এই নির্বাচনের ক্ষেত্রে এসে আরও প্রার্থীর যোগ্যতার প্রশ্নটা আরও কঠোরভাবে জায়গাটা যাওয়া দরকার, কারণ আমরা এমন একটা নতুন ব্যবস্থার মধ্যে ঢুকতে যাচ্ছি এবং যারা একটা গণহত্যা চালিয়ে গেছে তাদের ব্যাপারে তো এখনো সিদ্ধান্ত হয়নি যে কিভাবে তারা দলগতভাবে তাদের অবস্থাটা কি দাঁড়াবে। কিন্তু ওই নির্বাচনের প্রার্থীর যোগ্যতার প্রশ্নটা খুবই নতুন করে হওয়া দরকার এবং এই বিষয়ে প্রচুর আলাপ আলোচনা দরকার, নানা ধরনের শুনানির জায়গা দরকার। একটা কথা শেষ বলবো যে আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে একবার এমপি হয়ে গেলে 5 বছরের জন্য তিনি একেবারে মানে আর তাকে তেমন কোনো মানে দল চাইলে তাকে ফেলে দিতে পারে, কিন্তু জনগণ তাকে কোনো জবাবদিহিতা করতে পারে না। এখন অনেক দেশে এটা রাইট টু রিকলের একটা ব্যবস্থা আছে, সেটা সমালোচনা করে অনেকে বলেন তাহলে তো কিছুদিন পরপরই দেখা যাবে যে পলিটিক্যাল উদ্দেশ্য নিয়ে একজনকে রাইট টু রিকল করা হচ্ছে। কিন্তু কতগুলো বিধিবিধান করা যেতে পারে যে একটা সার্টেন মানে অভিযোগের ভিত্তিতে এবং সেটার একটা নির্দিষ্ট পরিমাণ সমর্থনের জায়গা তৈরি হলে তাহলে একটা অ্যাটলিস্ট একটা কংগ্রেশনাল হিয়ারিংয়ের মতো, যেটা আমেরিকা হিয়ারিংটা হয়, আমাদের এখানে সংসদীয় কমিটি হতে পারে, নানা ধরনের কাঠামো আমরা তৈরি করতে পারি যেখানে একটা হিয়ারিং হবে যেটা পাবলিকলি টেলিভাইজড হবে এবং এই যে একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে সেটার মানে প্রশ্নটার একটা মানে মানুষের কাছে জবাবদিহিতার জায়গা থাকবে। সেটা ছাড়া ওই যে সব কিছু করে পার পেয়ে যাওয়ার যে একটা জায়গা, এগুলো আটকাতে না পারলে জনগণের হাতে যে আমরা বলছি যে ক্ষমতার কেন্দ্র, জনগণের কাছে জবাবদিহিতা করা, যিনি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছেন আমি তার কাছে জবাবদিহিতা করতে বাধ্য, এই প্রশ্নটা না তৈরি করতে পারলে কাঠামোগতভাবে আমরা কোনো গণতান্ত্রিক যাত্রা আসলে যেতে পারি না। নিবেন আপনার কাছে আসতে চাই, এই যে সাকিব সাহেব যেটি বলছিলেন যে কালো টাকা, পেশি শক্তির ব্যবহার, একজন দর্শকে কিন্তু বলছিলেন যে কীভাবে আসলে এই কালো টাকার ব্যবহার, পেশি শক্তির ব্যবহার এগুলো দূর করা যাবে। আপনারা যখন কমিশনের চিন্তা ভাবনা করছেন, আপনারা কি চিন্তা করছেন? দেখুন, এই কালো টাকা, পেশি শক্তি এগুলো হচ্ছে যে আমাদেরকে এই সমস্ত সংস্কার করতে হবে, কিন্তু আমাদের ধাপে ধাপে করতে হবে। আমাদের এখন যেরকম অবস্থা আছে আমরা তো একেবারে মানে একদম মিনিমাম জিরোতেও নেই, আমরা -10-এ আছি। হ্যাঁ, তো সুতরাং এগুলোকে আমরা যদি একদিনে মনে করি এটা কমপ্লিটলি একটা সিস্টেম বদলা যাবে, সেটা হবে না। আমি যদি কালো টাকাই বলি, কালো টাকা কিভাবে দূর করবেন আপনারা কি ভাবছেন? কালো টাকা আমরা অনেক মানে এটা অফকোর্স একটা খুব কঠিন একটা জায়গা, এটা নিয়ে আমরা অংশীজনদের কাছ থেকে শুনছি, আমরা নিজেরাও চিন্তা করছি, কিন্তু কালো টাকার ব্যবহারটা খুবই দুষ্কর। কিন্তু এটা শুরু করতে হবে মনে করেন যে একটা আপনার যে বলেন জবাবদিহিতা থেকে, হ্যাঁ, জবাবদিহিতা এবং নির্বাচনী অপরাধ, হ্যাঁ, নির্বাচনী অপরাধ এবং জবাবদিহিতা। আপনি যদি প্রার্থী বলেন, রাজনৈতিক দল বলেন, এদের কাছ থেকে যদি তাদের ব্যয় এবং তাদের মানে আয়ের মানে ডোনেশনের সূত্রগুলো সেগুলো যদি আপনারা পরখ করেন, কিংবা মনে করেন যে রেগুলারলি তাদের যদি একটা অ্যাকাউন্টেবিলিটি থাকে, জবাবদিহিতা থাকে, যেগুলো কোথা থেকে আসছে, এগুলো কীভাবে তারা এগুলি করবে, সেটার একটা বেস তৈরি হতে পারে। হলফনামা এখন অহরহ মিথ্যা কথা লেখে, এই জন্য হলফনামা আপনি যতই শক্ত করেন না কেন, হ্যাঁ,
এটার সাথে যদি মানে সমপরিমাণ যদি এটার মানে আপনার যদি শাস্তি না থাকে, শাস্তি প্রণয়ন যদি না থাকে তাহলে হবে না। এই যে সাকিব ভাই একটা ইম্পর্টেন্ট কথা বললেন যে উনি তো গেলে কোন একজন সংসদে গেলে 5 বছরের জন্য উনি তো হলেনই, কিন্তু যদি এরকম একটা কিছু চিন্তা করা যেতে পারে যে মনে করেন আপনি যদি হলফনামায় যদি মিথ্যা বলা হয় কিংবা তারপরে যদি কোনো কিছু বার হয় যে তার সম্বন্ধে যে এগুলো আছে কিংবা তার এই সমস্ত জিনিসগুলো, তখন একটা মানে কমিটি হতে পারে, সেগুলো ইনকোয়ারি হতে পারে এবং সেই ভিত্তিতে তার এমপিশিপও বাদ হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং সো এই টাইপ অফ যদি মানে এখন আমাদের দেশের যে অবস্থা সেটাতে হচ্ছে যে আমাদের সিস্টেমটাকে বেটার করতে গেলে ছোট ছোট এবং কিছু কিছু ইম্পর্টেন্ট সংস্কার করতে হবে, কিন্তু সেখানে আবার আমাদেরকে স্ট্রং করতে হবে, কারণ আমাদের এখন যে স্টিক ক্যারট অ্যান্ড স্টিক অ্যাপ্রোচ রয়েছে না, ক্যারটে কাজ করছে না, একটু স্টিকের দিকে যেতে হবে। পেশি শক্তিকে বন্ধ করা সম্ভব? পেশি শক্তি বন্ধ করা, দেখেন আপনারা যদি প্রার্থী যদি যোগ্য প্রার্থী হয়, হ্যাঁ, প্রার্থীর বিষয়ে যদি আপনার যদি রাজনৈতিক দল হোক কিংবা মনে করেন স্বতন্ত্র প্রার্থী হোক, যদি প্রার্থী যোগ্য প্রার্থী হয় তাহলে আপনার পেশি শক্তির দরকার মানে এগুলোর এটা কমে আসবে, এফেক্টটা কমে আসবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা বললাম যে এই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্ত হতে হবে এবং আমরা জনগণের কাছ থেকে যে সমস্ত ইনপুট পাচ্ছি সেটার মধ্যে একটা জায়গায় তারা অনেক বেশি স্ট্রেস করছে, বারবার স্ট্রেস করছে যে আইন শৃঙ্খলা বাহিনী যে মানে তারা যে ভূমিকা পালন করে ইলেকশনে, সেই ভূমিকার জবাবদিহিতা তাদের নিজেদের সংগঠন এবং ইলেকশন কমিশনের আরও শক্ত হাতে করতে হবে। এই যে গত কয়েকটি নির্বাচনে প্রশাসন একটা অভ্যাস হয়ে গেছে যে এই নির্বাচনের মধ্যে প্রভাব বিস্তার করা, নিজেদের প্রার্থীর পক্ষে কাজ করা, এক ধরনের কিন্তু একটা চর্চা তৈরি হয়ে গেছে। এটি কিভাবে বন্ধ করবেন প্রশাসনকে এই যে পক্ষপাতিত্বমূলক আচরণ? প্রশাসনের পক্ষপাতিত্ব আপনি মানে আমাদের দেশে দেখা গেছে যে একমাত্র নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে হলেই প্রশাসন কিছুটা একটু অ্যাসার্টিভ থাকে, তা না হলে এই মানে প্রশাসন এত বেশি দলীয়করণ হয়ে গেছে। এবং ওনার কথা আমি 100% এগ্রি করছি যে আমাদের মনে করেন যে প্রশাসনটাই মানে আমাদের কোয়ালিটি এবং ক্যাপাসিটি অফ দ্য প্রশাসন হচ্ছে কি এরকম যে তারা হচ্ছে গিয়ে পক্ষপাতিত্ব ছাড়া চিন্তাই করতে পারে না। কিন্তু ইমিডিয়েট এই সামনের ইলেকশন আমরা আশা করছি যে যেহেতু এটা একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের আওতায় হবে, তো সেই ক্ষেত্রে আমরা প্রশাসনকে একটু অ্যাসার্টিভ দেখতে পারি এবং তাদের রেসপন্সিভনেসটা হয়তো আশা করা যেতে পারে। এবং সেই সাথে আরও কিছু আপনার সংস্কার এগুলো আমাদের সাজেস্ট করা হবে যেটার ভিত্তিতে হয়তো আপনারা একটু বেটার এক্সপিরিয়েন্স পেতে পারেন। আমি একটু জুনায়েদ শেখ আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, আজকে নির্বাচন কমিশনারকেও প্রধান নির্বাচন কমিশনও জিজ্ঞেস করা হয়েছিল, তিনি তার মতো উত্তর দিয়েছেন। আমি তো আপনি জানতে চাই নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিয়ে আপনার ভাবনা কি? না দেখুন, আমরা প্রথম যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে আগে মূল প্রশ্ন আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে যারা এই 15 বছরে গুম খুন লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টে একটা গণহত্যার জন্য দায়ী নির্দেশদাতা বাস্তবায়নকারী সকলকে বিচারের আওতায় আনতে হবে। এই ন্যায় বিচারই হবে বাংলাদেশের যাত্রার একটা গুরুত্বপূর্ণ ভিত্তি। সুতরাং এই ন্যায় বিচার এবং পার্টি হিসেবে তাদের দায় কতটা সেটাও বিচারিক প্রক্রিয়ার মধ্যে আসা দরকার। এরপরে জনগণ ঠিক করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে। এই কথা আমরা এ পর্যন্ত পরিষ্কারভাবে বলে আসছি। আচ্ছা, আমি একটু আপনার কাছে যাব। সংস্কার যখন একজন দর্শক প্রশ্ন করেছেন তার উত্তরটা আপনি দেবেন, আর যদি কিছু বলা থাকে, আর যদি নারীর অংশগ্রহণের কোনো কথা থাকে আপনার। জি না, দর্শকের প্রশ্ন ছিল হচ্ছে আপনার যে এই কমিশন নিয়ে। দেখেন কমিশন গঠনের যে আইনটা আছে যে সার্চ কমিটির, এটা অবশ্যই এই আইনে দুর্বলতা আছে এবং সেটাকে আমরা স্ট্রঙ্গার করার চেষ্টা করছি। কিন্তু জুনায়েদ সাকিব ভাই যেটা একদম প্রথমেই শুরু করে বললেন যে আমরা যেহেতু আমাদের সরকারের উপর আস্থা আছে এবং সেই আস্থার জায়গা থেকে এই কমিশন যেটা গঠন হয়েছে আমাদের এটাতে আস্থা আছে এবং সার্চ কমিটিটাও লার্জলি নিরপেক্ষ এবং নির্দলীয় একটা সার্চ কমিটি ছিল। সুতরাং আমাদের মনে হচ্ছে যে এই কমিশনের কাজটা মানে তারা করতে পারবে। কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে কে আসার চাইতে কী করছে এবং কিভাবে করছে সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং জবাবদিহিতা আছে নাকি এখানেই আমাদের। আপনারা যতই কাজ করুক না কেন যদি জবাবদিহিতাটা না থাকে সেটা একটা বিশাল ব্যাপার। যেমন অংশীদারদের থেকে আমাদের অংশীজনদের থেকে আমাদের একটা বিশাল প্রপোজাল আসছে এবং এটা আমরা অলমোস্ট সবার কাছ থেকে শুনেছি যে এই যে গত 3টা নির্বাচন যে হলো সেই কমিশনকে জবাবদিহিতা
করার জন্য তাদেরকে কি মানে আইনের আওতায় আনা উচিত কিনা, যে তারা যে এরকম 3টা নির্বাচন করলো, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই কথাটা উঠে আসছে এবং আমরা হয়তো মানে এটা নিয়ে একটা বেশি চিন্তার বিষয়। সেরকমভাবে যদি আমরা এই অ্যাকাউন্টেবিলিটিটা ইনশিওর করতে পারি তাহলে ইট ডাজ নট ম্যাটার কী করছে এবং কীভাবে করছে এবং কতটুকু অ্যাকাউন্টেবল, সেটা হচ্ছে গিয়া ইম্পর্টেন্ট ব্যাপার। জি, আর আরেকটা প্রশ্ন ছিল প্রার্থী নিয়ে। জি, প্রার্থী মনোনয়ন এবং প্রার্থীর যোগ্যতা, এই দুটা খুব পপুলার একটা টপিক। পাবলিক থেকে আমরা অনেক ইনপুট পাচ্ছি এবং আমরা সব ইনপুট খুব মনোযোগ দিয়ে পড়ছি এবং সেগুলোকে আমরা বিবেচনা করছি। এগুলোর মধ্যে থেকে অনেকগুলো জায়গা আছে যেগুলোকে শক্ত করা যায়। মনে করেন যে রাজনৈতিক দল থেকে যে মনোনয়ন বাণিজ্য যেগুলো হয় রাজনৈতিক দলের ক্ষেত্রে, সেগুলো হচ্ছে যে সেগুলোকে বন্ধ করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যায়। তারপরে মনে করেন যোগ্যতার ক্ষেত্রে কি কি যোগ্যতা দেখা যায়। তারপর হলফনামাগুলো যেগুলো দেয় সেগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে অনেকগুলো আমরা সুচিন্তিত মানে সুপারিশ আমরা সম্ভবত এগুলো আপনারা দেখতে পারবেন আমাদের রিপোর্টে। নারীর অংশগ্রহণকে বাড়াবে না? জি, নারীর অংশগ্রহণের একটা খুব মানে এটার খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা অবশ্যই নারীর অংশগ্রহণ এবং যেটাকে আমরা বলি কোয়ালিটি ফার্স্ট। এখন যে আমরা যে সমস্ত ইনপুট পাচ্ছি এবং আমরা নিজেরাও যে চিন্তা করছি সেটা হচ্ছে যে সবগুলো সিটে নারীর আসনের জন্য ডিরেক্ট ইলেকশন, হ্যাঁ, এই সমস্ত সিলেকশনের কোনো ব্যাপার না, ডিরেক্ট ইলেকশন এবং একটা ঘূর্ণায়মান পদ্ধতি আমরা চিন্তা করছি, যেখানে মনে করেন আপনার 50টা সিট, এই 50টা সিট কিংবা 100টা সিট, যেটা পুরো সংসদটাকে মনে করেন আপনারা ধরেন, আমি একটা এক্সাম্পল দিই, 400টা সিটের মধ্যে 100টা সিট এখানে শুধু নারীরাই দাঁড়াবে এবং এখানে ডিরেক্টলি নারীরাই বলতে হবে ইলেকশনের থ্রুতে আসবে এবং লটারির থ্রুতে ওই 100টা সিট, আবার মনে করেন পরের 5 বছরে অন্য 100টা সিট। তো এভাবে আপনার নারীদের লিডারশিপটাও গ্রো করছে, পলিটিক্যাল লিডারশিপ নারীদের গ্রো করা একটা বড় ব্যাপার, হ্যাঁ, এবং কোয়ালিটির ব্যাপারটাও তখন আসছে আর কি। এই বিষয়ে আপনার কোনো মতামত? না, আমরা বাংলাদেশে নারীর আসন যে সংরক্ষিত আছে সেখানে যে এক ধরনের এই যে পরোক্ষ নির্বাচন, মানে আপনি নির্বাচিত প্রতিনিধিরা তাদের করছেন, এটা আসলে নারীর অংশগ্রহণ, তার মর্যাদা, তার সমস্ত জায়গা থেকে এটা খুব মানে ইতিবাচক হয়নি। ফলে আবার এই ডিরেক্ট ইলেকশনের প্রশ্নটা বহুদিন ধরে দাবি, কিন্তু ডিরেক্ট ইলেকশনটা যদি আপনি আলাদা করতে যান তাহলে একজন নারীর জন্য যতগুলো আসনে করতে হয় তাহলে তিনি মানে একটা মুশকিল জায়গার সৃষ্টি হয়। ফলে আমাদের সাধারণ যেটা বললেন যে 300 আসন আছে, 300 আসনের মধ্যে 50টি আসন নির্ধারিত থাকবে যে নারীদের জন্য, সকল দল সেখানে নারীর প্রার্থী দেবে এবং তারা ওইখানে নারীরাই নির্বাচন করবে। ফলে সরাসরি জনগণের মধ্যে থেকে নির্বাচিত হয়েছে এবং এটা যদি সাইক্লিক অর্ডারে ঘোরে তাহলে হবে কি 300 আসনেই নারী নেতৃত্ব প্রত্যেক দল থেকে ডেভেলপ করতে থাকবে। ফলে আমরা হয়তো একটা পর্যায়ে গিয়ে আপনি 6টা নির্বাচনের পরে দেখবেন যে 300 আসনেই কোনো না কোনো সময় একজন উইমেন এমপি ছিলেন। ফলে সেইটা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে নারী পুরুষের ভারসাম্য আনার ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন ঘটাবে। ফলে ওই নির্বাচন পদ্ধতিটা আমরা আমাদের দলের দিক থেকে, আমাদের নারী সংগঠন ইতিমধ্যে আমাদেরকে প্রস্তাব দেওয়া হচ্ছে, আমরা আলোচনা করেছি, আমরা নির্বাচন কমিশনের এই কিছু ভাবছি এটাকে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী নেতৃত্ব তুলে আনা বা নারী এমপি বা প্রার্থী দেওয়াটা, এটাই একটু অনীহা দেখা যায়, এটা কেন? অনীহা তো মানে সমাজের মধ্যে যে একটা কি বলা যায় যে একটা আধিপত্য তো আছেই, পুরুষের সুবিধাজনক অবস্থা, তারা এই প্রিভিলেজড অবস্থাটা তাদের আছে এবং আধিপত্যটাও আছে। সেই আধিপত্যটা ভাঙা কিংবা একটা ন্যায্য একটা মানে সমতাভিত্তিক জায়গা সৃষ্টি করার জন্য আমাদের তো লড়াই করতে হচ্ছে। তার জন্য কাঠামোগত পরিবর্তন, আইনগত পরিবর্তন, মূল্যবোধের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন। এখন মুশকিল হচ্ছে যে আপনি যে বার্ডেনটা চাপিয়ে রেখেছেন, আমি বলার চেয়ে উনি বললে ভালো হতো, নারীর উপরে যে বার্ডেনটা চেপে আছে, সে যদি তার গৃহের বার্ডেনটা তো আসলে কোনোভাবে শেয়ারিং হয় না। ফলে তার গৃহের বার্ডেন আছে, তারপর বাইরে এসে তার বাইরের সমস্ত কম্পিটিশন করতে হয়, কিন্তু গৃহের বার্ডেনটা থাকে। ওই হিসাবটি কি করা হয়েছে যে এই গার্হস্থ্য কাজটা, শিশু পালন থেকে শুরু করে সমস্ত কিছু যেটা নারীর উপরে বেশিরভাগটা চেপে থাকে, এর জিডিপি কত, এর জিডিপি হিসাব করলে ইকোনমিতে তার কন্ট্রিবিউশন কত, এবং ওইখানে আসলে শেয়ারিংটা কাজ। ফলে বাংলাদেশ বা সারা পৃথিবীতেই এটা ধরেন একটা গুরুত্বপূর্ণ সমস্যা। দুজন ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকে নিউজ আজটাক পর্ব, আজকে এই পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টিনের সঙ্গে থাকবেন।